আবির ভাই, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আপনাকে খুব ভালোবাসি, আমার এত বড় ক্ষতি করবেন না। আমি কথা দিচ্ছি আবির ভাই, আমি আর এই বাড়ির গণ্ডি পেরোবো না। আজকের পর থেকে এমনিতেও তোর আর আশা হবে না। এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার পায়ে পড়ি আবির ভাই, আমাকে যাইতে দেন, আল্লাহর দোহাই লাগে। মা কি বেশি কথা কইতাছে, দেখতাছস না আবির? সব বাদলি মুখটা কি আমি বাঁধার জন্য রাখছিস? অতি পরিচিত কণ্ঠস্বরে এত বিশ্রী ভাষা শুনে সুমির কলিজা শুকিয়ে গেল। মুখটা ফেটে যাচ্ছে ভয়ে তো বটেই, তবে তার চেয়ে বেশি কষ্টে। এই জানোয়ার লোকগুলো এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল। কি করে পারে এরা নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সর্বনাশ করতে? ভয়ে আতঙ্কে ঘূর্ণিঝড়ের ন্যায় দুমড়ে মুচড়ে তছনছ করে দিচ্ছে সব। চেনা প্রেমিক পুরুষের অপ্রত্যাশিত রূপ কণ্ঠরোধ করে দিয়েছে। চিৎকার দিয়ে নিজের সম্ভ্রম বাঁচানোর শেষ চেষ্টাটুকু করতে চেয়েও বিফলে গেল। তার আগেই আবির মুখে কাপড় বেঁধে দিল। কুকুরের ন্যায় টেনে হিস্ট্রিয়ে খুলে ফেল তার লজ্জা নিবারণ বস্ত্র। গোঙানির আওয়াজ ছাড়া নিঃশব্দে রুমে আর কোনো শব্দ পাওয়া গেল না। উম্মাদের মতো আমির সুমির শরীরটাকে জখম করতে ব্যস্ত, যেন এতদিনের রাগ জেদ সব উপড়ে ফেলছে এই মেয়েটার শরীরের ওপর। হাত পা বাঁধা অসহায় সুমি ভালোবাসার মানুষের এমন ভয়ঙ্কর নির্যাতন কিছুতেই সহ্য করতে পারছে না। ভালোবাসা বুঝি এতই ভয়ঙ্কর হয়? ভালোবাসার মানুষ বুঝি এত নির্দয় হব? সব নিঃশেষ হয়ে গিয়েছে। চোখ বাঁধা কালো কাপড়টাই ভেসে এলো চার বান্ধবীর মুখ। সূক্ষ্ম যন্ত্রণায় এবার বুঝি বুকের মধ্যখানটা ছিদ্র হয়ে গিয়েছে। মনে মনে আহাজারি করতে লাগলো, তোদের কেন বলে আসলাম না রে? একবার যদি বলে আসতাম তাহলে তো তোরা এই জানোয়ারগুলোর মুখগুলো চিনে রাখতে পারতি। ও আল্লাহ গো, কেন আমার ভালোবাসার মানুষটা কেমন ছলনাময়ী করলা? আমি তো ওর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছি। লাল বেনারসি পরে ওনার জন্য অপেক্ষা করার কথা ছিল আমার। ওনার স্পর্শগুলো হওয়ার কথা ছিল আদুরে মাখা ভালোবাসার। তোমার কাছে বিচার রইল আল্লাহ গো, আমার স্বপ্নগুলো ধ্বংস করে দেয়া মানুষটাকেও তুমি ধ্বংস করে দিও। ক্ষুধার্ত বাঘের মতো নিজের মনের সমস্ত তৃপ্তি মিটিয়ে আবির সরে গেল সুমির ছোটখাটো আশার হয়ে থাকা শরীরটার উপর থেকে। তারপর সুমি আওয়াজ পেলে আরও একজন প্রবেশ করেছে। এলোমেলো বিধ্বস্ত মস্তিষ্ক হিসেব মেলানোর আগেই লোকটা ঝাঁপিয়ে পড়ল আবার। লোকটার খোঁচা খোঁচা দাড়ি আর শক্ত ভাওর স্পর্শ পেয়ে সুমি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এ যে ভালো আঙ্কেল, তার আর বুঝতে অসুবিধা হলো না। এত ভারী একজন মানুষের দ্বিতীয়বার আর সহ্য করতে পারল না। সুমি কাপড়ে বাঁধা দুঠোঁট কামড়ে কামড়ে রক্ত ঝরে পড়ছে তারপর আরেকবার তৃতীয় দফা নির্যাতন শুরু করলো আবিরের বন্ধু। গত 1 ঘন্টা ধরে তাণ্ডব হওয়া শরীরটা নিস্তেজ হয়ে গিয়েছে। মুহূর্তেই দূর থেকে স্কুলের ঘন্টার আওয়াজ ভেসে এলো। খবর দিল টিফিনের সময় শেষ। সেই সাথে বুঝি বার্তা এলো এই পৃথিবীতে সুমির সময় শেষ। সুমি এলোমেলো অসাড় হয়ে যাওয়া পা দুটো টেনে নিয়ে সিঁড়ি ধরে উঠে গেল স্কুলের ছাদে। দূর থেকে দেখলো তার 4 বান্ধবী খিলখিল করে হাসতে হাসতে স্কুলের দিকে আসছে। শেষবারের মতো দেখে নিল প্রাণপ্রিয় বন্ধুগুলোকে। চোখ বন্ধ করে নিল। সহসায় গড়িয়ে পড়ল নোনা পানি। ভেসে উঠল মা বাবার মুখের আদল। কলিজাটা ছেদ করে উঠল। ঠোঁট ভেঙে কান্না করে বিড়বিড় করে বলল, ক্ষমা করে দিও আমায়, আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমার বেঁচে থাকাটা তোমাদের জীবনে অভিশাপ হয়ে ঝরবে, আমি সেটা সহ্য করতে পারবো না। 4 বান্ধবীর হাতে কচুরি পাতা হেলে দুলে গল্প করতে করতে এগিয়ে আসছে। সুমির জন্য নিয়েছে কয়েকটা। ছুটির সময় যাওয়ার পথে খেলবে। হঠাৎ মিষ্টির চোখ গেল স্কুলের ছাদে সুমির দিকেই। প্রফুল্ল চিত্তে কণ্ঠ উঁচু করে ডাক দিল, বাকি শব্দটুকু মুখে আটকেই গেল। ততক্ষণে সুমির দেহখানা বিকট শব্দ করে পড়ে গেল 4 বান্ধবীর পায়ের কাছে। গদগদ শব্দ করে মুখ থেকে রক্ত বমি হলো। প্রিয় বান্ধবীর রক্তে আলতো রাঙা হলো তাদের পা। 4 বান্ধবী হতবাক, নিশ্চুপ, নির্বাক, নিশ্চল, নিষ্পলক চোখে শুধু চেয়েই রইল। এই মুহূর্তে তাদের ঠিক কি করা উচিত যেন সব এলোমেলো হয়ে গেল। উবে গেল সমস্ত ভাবনা। পাথরের মতো নোনা জমে গেল আর একজন। অতঃপর গগন বিধারী চিৎকারে কাঁপিয়ে তুলল আকাশ বাতাস। 4 বান্ধবী আর্তনাতে ভিড় জমে গেল স্কুল ক্যাম্পাসে। কিশোরী মনের নিষিদ্ধ অনুভূতিগুলো আজ রক্তসিক্ত করে দিয়ে সুমি পাড়ি জমালো পরাপাড়ায় বর্তমান। অতীতের নির্মম স্মৃতি মনে করে মিষ্টি চিৎকার কেঁদে কেঁদে উঠল। দেওয়ালের সাথে একের পর এক বাড়ি দিতে দিতে কপাল থেকে শুরু হলো রক্তক্ষরণ। তার বান্ধবীদের খুনির সাথেই আজ তার বিয়ে হলো। এর চেয়ে আক্ষেপের বিষয় আর কিছু যে হতে পারে না। তবে কি আলবি ও আইত আমাকে হারিয়ে দিল? কপাল ফেটে রক্ত লেপটে গিয়েছে মুখাবয়বে। রাগে নাকের ডগা লাল হয়ে গেছে। থুতনিতে স্থান পাওয়া টোলটাতে রক্ত গিয়ে জমাট বেঁধেছে।
নিজের সাথে ভয়ঙ্কর তাণ্ডব করে রক্তরাঙা লাল ঠোঁট জুড়ে বাঁকা হাসিতে অগ্নি ছড়ালো। অতিরিক্ত রক্তক্ষরণে সহসায় চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। বাড়ির কাজের লোক রহমান হাঁক ছেড়ে রাবেয়া বুবুকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলো। রহমানের ডাক শুনে হাওয়া বেগম আর রাবেয়া বুবু রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে বের হলেন। রহমান উৎকণ্ঠা নিয়ে বলল, বুবু, তোমার পোড়া বিয়ে করাই বউ নিয়ে আইছে। রহমানের কথা শেষ না হতেই তানজিল গটগট পায়ে ঘরে ঢুকলো। এক নজরে মায়ের দিকে তাকিয়ে সোজা উপরে চলে গেল। নিচের মুখে মারের দাগগুলো কালশেটে হয়ে আছে। তানজিলের পেছন পেছন ঘরে প্রবেশ করলো সুমা। রাবেয়া বেগম সুমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তানজিম তোমাকে বিয়ে করেছে? রাবেয়ার কণ্ঠে ঘৃণার ছাপ বুঝে গেল। উত্তরের সুমা কিছুই বলল না। হাওয়া বেগম এগিয়ে গিয়ে সুমার হাত ধরে ভারী মিষ্টি কণ্ঠে শুধালো, নাম কি মা তোমার? সুমা লঘু কণ্ঠে বলল, সুমা। রাবেয়া বেগম এগিয়ে এসে তাচ্ছিল্যের স্বরে বললেন, দেখছো ভাবি কি কালো এই মেয়ে? আমার তানজিম কি দেখে এই মেয়েকে বিয়ে করে আনলো? সুমা একটু তেতে গেল। গায়ের রং নিয়ে কথা বলা তার পছন্দ হলো না। চোখ মুখ কঠিন করে দু কদম এগিয়ে এসে রাবেয়া বেগমের মুখের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ক্রোধিত কণ্ঠে বলে ওঠে, যেই ছেলে জন্ম দিয়েছেন সে কি সাদা কালা বাছাই করে তার তো কেবল শুতেই পারলে হলো? সুমার কথা শুনে রাবেয়া বেক্কেল বনে গেল। এ কেমন মুখে স্ত্রী, কথাবার্তায় লাগাম নেই। বড় আক্ষেপের কণ্ঠেই বলল, দেখছো ভাবি ছেলে আমার কি নিয়ে আনলো? না আছে চেহারার স্ত্রী, না আছে কথার স্ত্রী। আহা বুবু, এইভাবে বলবেন না, মেয়েটা সবেমাত্র এলো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো মনে মনে খুব আনন্দ পাচ্ছ। তোমার ছেলে তো আর এমন কালো মেয়ে আনেনি, আসমানের পরি ধরে এনেছে। নামের সাথে চেহারাটাও মিষ্টি। রাবেয়ার কথা শুনে সুমা ভুরু কুচকাল। জহুরি কণ্ঠে জিজ্ঞেস করলো, মিষ্টি মানে? আমার ছোট ছেলে, মানে তোমরা হয়তো তাকে চিনে থাকবে, নামকরা সঙ্গীত শিল্পী। ও আজ বিয়ে করেছে। আলফি ওয়াহিদ তবে মিষ্টিকে বিয়ে করেই ছাড়লো? মনে মনে ভাবলো সুমা, মুখে বলল, আচ্ছা মিষ্টি এখন কোথায় আছে, আমাকে একটু দেখিয়ে দিন। ওই তো দোতলার বা পাশের ঘরটাই আছে, তবে আলফির অনুমতি ছাড়া যাওয়া যাবে না মেয়ে। সুমা কারো কথা তোয়াক্কা করলো না। দ্রুত পায়ে মিষ্টির ঘরের সামনে চলে গেল। দরজা বাহির থেকে লক করা, তার মানে মিষ্টিকে আটকে রাখা হয়েছে। সুমা দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমের মধ্যে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করেছে। অন্ধকার হাতড়ে অনেক কষ্টে সুইচ টিপে লাইট অন করলো। সঙ্গে সঙ্গে পুরো রুম আলোকিত হয়ে গেল। দৃশ্যমান হলো মিষ্টির রক্তাক্ত অসাড় হয়ে পড়ে থাকা দেহ। মিষ্টির এমন অবস্থা দেখে সুমার কলিজা মোচড় দিয়ে উঠল। কণ্ঠনালী ফাটিয়ে চিৎকার করে মিষ্টি বলে ডেকে উঠল। ধপ করে বসে পড়লো মিষ্টির পাশে। সুমার চিৎকার শুনে আলভি ততক্ষণে চলে এসেছে। রক্তরাঙা নববধূকে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে। নয়ন ভর্তি আতঙ্ক নিয়ে মিষ্টিকে কোলে তুলে ছুটতে লাগলো সে। দিক বেদিক শূন্য ঠেকছে। অজানা অশুভ আশঙ্কা যেন কুণ্ডলি পাকিয়ে ধেয়ে আসছে আলভির মনে। জোর করে বিয়ে করেছে বলে এই মেয়ে এমন ছেলে মানুষই করবে? কেন করবে? ও কি জানে না আলভি তাকে কতখানি ভালোবাসে? উপরের খারাপ আলভিটাকেই দেখলি, আর ভেতরে শুদ্ধ ভালোবাসাটা দেখি না পারি। আমার সুস্থ ভালোবাসাটাই যে তোর জন্য হৃদয়ের কোটরে জমা করে রেখেছি। ডক্টর মিষ্টির মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। মিষ্টির তখন জ্ঞান ফিরেছে। ডাগর ডাগর চোখ মেলে সামনে কর্মরত ডাক্তারকে দেখছে। বুকের মধ্যকার রাগটা ফুলে ফেপে উঠে বাহিরে বেরোতে চাইছে। খুব আলগোছিয়ে নিজের রাগ সংবরণের প্রয়াস চালাচ্ছে মিষ্টি। এর মাঝেই গা জ্বালানো হাসি দিয়ে সামনে এসে দাঁড়ালো ডক্টর নূর আলম। চিন্তার কোনো কারণ নেই মামুনি, আমি তোমার খুব ভালোভাবে ট্রিটমেন্ট করেছি। অন্যায় ঢাকা বুকের ভাঁজে তার নোংরা চোখের বিচরণে মিষ্টির চোয়াল শক্ত হয়ে এলো। কোথায় কোথায় হাত দিয়েছে? মিষ্টি আর বিলম্ব করলো না। আচমকাই অযাচিত প্রশ্ন ছুড়ে দিল নূর আলমের দিকে। মিষ্টির এমন প্রশ্নে নূর আলম নাক আর ঠোঁট কিছুটা উছিয়ে নিল। শানিত চোখের চাহনি আর একটু গাঢ় করে বলল, বিয়ে হতে না হতেই দেখি সব বুঝে নিয়েছো। খুব আপডেট মেয়ে তুমি, ইন্টারেস্টিং। মিষ্টি ঠোঁট কামড়ে বাঁকা হাসলো। আচ্ছা এটা বলতো, আপনার খেতে ভালো লাগে নাকি খাদ্য হতে ভালো লাগে? তোমার মতো তোথে আলতা রমণের খাদ্য হতে পারাটাও যে ভাগ্যের ব্যাপার। থুতনিতে হাত বোলাতে বোলাতে নূর আলম উত্তর দিল। বিনিময়ে মিষ্টি খুব সুন্দর করে মুচকি হাসলো। তবে তাই হোক, অপেক্ষা করুন পরের সিরিয়াল আপনার। সারাদিন শরীরের ওপর কম অত্যাচার যায়নি। ব্যথায় শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কিন্তু সে ব্যথা সুমাকে কাবু করে না। বরং মনের ব্যথাটাই ক্রমে ক্রমে তীব্র হচ্ছে। খাটের উপর পা ছড়িয়ে অসহায় ভঙ্গিতে বসে আছে সুমা। সত্যিই খুব অসহায় লাগছে।
নিজেকে শেষমেশ একটা নারীবাদ ছেলের সাথে জীবন বাঁধা পড়ল, এই কথাটা কি করে মানবে সে? ভাবনার মাঝেই তানজিল ওয়াশরুম থেকে বের হয়েছে। সুমার চোখের পানি দেখে বিরক্ত হলো খুব। কাকতাড়ুয়ার বাচ্চা, কাঁদতে হলে বিছানা থেকে নেমে কাঁদ, একদম আমার বিছানায় প্যাচ প্যাচ করবি না। বিয়ে করছিস মনে নাই? এই বিছানার উপর এখন আমার অধিকার আছে। তানজিল তেড়ে গিয়ে সুমার গাল চেপে ধরল। এই একদম অধিকার কাটাতে আসবি না, সোজা লাশ বানিয়ে দিব। সুমা তার হাতের ধারালো নখ দিয়ে তানজিলের গালে খামচি বসিয়ে দিল। তানজিল সাথে সাথে সুমার গাল ছেড়ে নিচের গাল চেপে ধরল। সুমা শানিত কণ্ঠে ধমকিয়ে দিল, লুচ্চার বাচ্চা, একদম আমার গায়ে হাত দিতে আসবি না। এমন জায়গায় দাগ বসে দিব, লজ্জায় মুখ দেখাতেই পারবি না। তানজিল আবার তেড়ে আসলো, হাত বাড়িয়ে সুমা চুলের মুঠি ধরতে গেল। তার আগে সুমা তার আরেক গালে খামচি বসিয়ে দিল। ফর্সা গালে ধারালো নাকের আঁচল লাল হয়ে দাগ করে দিয়েছে। তানজিল রাগে গজগজ করতে করতে বলল, এই বিড়ালের 3 নাম্বার বাচ্চা, তোর মা কি তোরে খামচা খামচি ট্রেনিং দিয়ে বড় করেছে? ভাগ্যিস তোর মতো লুচ্চা হওয়ার ট্রেনিং দেয়নি। মুখ সামলে কথা বল, পেটনি কোথাকার। ওরে বাবা, লুচ্চারা লুচ্চা বললেও দোষ? হাস্যকর বিষয়। মেয়ের মতো চুপচাপ ঘরের কোণে পড়ে থাক। যেই গায়ের রং, তোকে দিয়ে 1 পয়সাও ইনকাম হবে না, নর্দমার ময়লা কোথাকার। তানজিলের কথার বানে সুমা কোনো কথা ছুড়ল না, দৌড়ে চলে গেল ওয়াশরুমের দিকে। হাতে করে 1 বালতি পানি নিয়ে এসে সোজা তানজিলের গায়ে ঢেলে দিল। তানজিল চেঁচিয়ে উঠল, কাকতাড়ুয়ার বাচ্চা, কি করলি তুই এটা? তুই বললি না আমি নর্দমার ময়লা? তোর গায়ে হাত দিয়ে তো তোর শরীরটাও ময়লা করে দিয়েছি, গায়ে ধুয়ে দিলাম, একদম ক্লিয়ার ক্লিয়ার। তোকে আমি দেখে নিব। ধূপধাপ পা ফেলে চলে গেল তানজিল। সকালে গোসল করে একদম ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছে মিষ্টি। মাথায় এখনো ব্যান্ডেজ, পরনে তার বেগুনি রঙের শাড়ি। চোখে মুখে সম্পূর্ণ স্বাভাবিক, যেন কালকের ঘটে যাওয়া ঘটনা সব ভুলে বসে আছে। খাবারের টেবিলে আবির আর ওবায়দুল ওয়াহিদ বসে আছে। তাদের পাশে হাওয়া বেগম দাঁড়িয়ে আছে। মিষ্টি গুটি কয়েক কদম ফেলে এগিয়ে গেল। তার উপস্থিতিতে দুজনেই চোখ তুলে তাকালো, তবে সঙ্গে সঙ্গে নামালো না। মিষ্টি তাদের চোখে চোখ মিলিয়ে মুচকি হেসে কিছু বলতেই যাবে, পেছন থেকে গাঢ় কণ্ঠে আলবি বলে উঠল, আমার বউয়ের দিকে এভাবে তাকাবেন না আব্বু, নজর লেগে যাবে। ওবায়দুল ওয়াহিদের মুখটা থমথমে হয়ে গেল। আলভি একটি চেয়ার টেনে বসে পড়ল। নিজের পাশের আরেকটি চেয়ার টেনে মিষ্টিকে বসার জন্য ইশারা করলো। মিষ্টি চারিদিকে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো, লিজা কোথায়? ওকে দেখছি না কেন? কাল বাসর করিনি, তুই আরো জানতে চাইবি আজকে করব কিনা? তা না করে তুই লিজার কথা জিজ্ঞেস করছিস? বউ, তুই বড্ড আনরোম্যান্টিক। আজ থেকে প্রতি রাতে তোকে রোমান্টিক ক্লাস করাবো। মিষ্টি রেগে অগ্নি চোখে তাকিয়ে আছে আলভির দিকে। সেদিকে তাকিয়ে আলভি চোখের চশমাটা খুলে গা ঝাড়া ভাব নিয়ে পড়তে পড়তে বলল, আমার অনেক দিনের ইচ্ছে ক্রিকেট টিম বানাবো। এভাবে চেয়ে থাকলে সেই স্বপ্ন সত্যি করতে যুগ চলে যাবে। আমার আবার অত ধৈর্য নেই। অ্যাট এনি কস্ট বাসরটা সেরে ফেলতে হবে। আলভির কথা শুনে ওবায়দুল ওয়াহিদের খাবার গলায় আটকে গিয়ে কাশি শুরু হলো। এই ছেলে যে নির্লজ্জের দিক থেকে তার বাপেরও বাপ বুঝতে বাকি রইল না। তিনি একবার ঘাড় উঠিয়ে স্ত্রীর দিকে তাকালো। স্বামীর চোখের দিকে তাকিয়ে আজ প্রথমবারের মতো হাওয়া বেগমের হাসি পেল, খুব হাসি পেল। মিষ্টি কর্কশ গলায় কিছু বলার জন্য উদ্যত হওয়ার আগে পেছন থেকে সুমা মিষ্টিকে ডেকে বসলো। সুমাকে দেখে মিষ্টি খুব অবাক হলো। মিষ্টির মুখের দিকে তাকিয়ে শুকনো হাসলো সুমা। পরে সব বুঝিয়ে পড়বো, খেতে বস। তানজিল নিচে নেমে দেখলো আরেকটি চেয়ারই খালি আছে, আর সেটা সুমার পাশের চেয়ারটি। তানজিল বিরক্ত কণ্ঠে বলল, এই কাকতাড়ুয়ার পাশে আমি বসবো না। না বসলে ফন্ডির মতো ফ্লোরে বসে খা। রাবেয়া বেগম রেগে গেলেন, এই মেয়ে, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় শেখুনি? তুই তুকারি করছো কেন? কোন সাহসে? কিভাবে শিখবো? শিখিয়ে দেওয়ার জন্য আমার তো আর মা নেই। সুমার কথা শুনে রাবেয়া বেগমের খুব মায়া হলো, কিন্তু আবার কি যেন চিন্তা করে সুমা বলে উঠল, ওয়েট, আপনার ছেলে তো মা আছে, তাহলেও কেন এত লুচ্চা হইল? চোখের মাঝে চিন্তিত ভঙ্গি ফুটিয়ে তুলল সুমা। একদম কথা লুচ্চা বলবি না। সুমার পাশে চেয়ারটি শব্দ করে টেনে বসে পড়ল তানজিল। রাবেয়া বেগম অসহায় চোখে ছেলের মুখপানে তাকালেন। এই কেমন দস্যি মেয়ে ধরে আনলো ছেলেটা। হঠাৎ রাবেয়া বেগমের আঁতকে উঠলেন, এ কি বাবা, তোর গালে এগুলো কিসের দাগ? মায়ের কথা শুনে তানজিল তড়িৎ গতিতে গালে হাত দিল, আর চোখে তানজিলের দিকে তাকিয়ে সুমা বাঁকা হেসে বলল, কি বলুন তো শাশুড়ি আম্মা, আপনার ছেলে মেয়েদের গায়ে দাগ বসাতে বড় মজা পাই, তাই আমিও দাগ বসিয়ে দিয়েছি। আমার সাথে ডলাডলি করতে আসছিল তো।
ওবায়দুল ওয়াহিদ দ্বিতীয়বারের মতো বিষম খেল। আজ যেন তার বিষম খাওয়ার দিবস চলছে। এদিকে রাবেয়া বেগম কপাল চাপড়াচ্ছে। এই মেয়ে যে নির্লজ্জের হেডমাস্টার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। গুরুজনদের সামনে এসব বলতে লজ্জা করছে না মেয়ে? লাজ লজ্জার মাথা খেয়েছো নাকি? লজ্জা করলে আপনাকে দাদু বানাবো। কি বলুন তো শাশুড়ি আম্মা? অন্ধকার বারান্দায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মিষ্টি। প্রতিশোধের নেশা প্রতি মুহূর্তে বিগড়ে দিচ্ছে তার মস্তিষ্ক। ভালো থাকা কারে দিয়েছে দায়। কি করেই বা ভালো থাকবে সে? যেই মানুষগুলো জীবনের সব ভালো থাকা কেড়ে নিয়েছে তাদের শাস্তি না দিয়েছে ভালো থাকা দায়। আলভি দরজা ঠেলে রুমে ঢুকলো সন্তপর্ণে। লাইট জ্বালাতে গিয়েও জ্বালানো না। বারান্দায় এক চণ্ডীমাকে দেখে থমকে গেল হৃদয়। চাঁদের জ্যোৎস্না ঠিকরে পড়ছে মিষ্টির মুখে। এ যেন সাধারণ কোনো রমণী নয়, সত্যি সত্যি কোনো এক চন্দ্রকুমারী দাঁড়িয়ে জ্যোৎস্না বিলাস করতে ব্যস্ত। মিষ্টির এই রূপ আলভির হৃদযন্ত্র করে দিল অচল। মনের মধ্যে টের পেল প্রেমের গভীর আলিঙ্গন। সমস্ত প্রেমের জাগ্রত অনুভূতি নিজের কণ্ঠে ঢেলে গাইতে শুরু করলো। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামুন হয়ে চাঁদে হাত বাড়াই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামুন হয়ে চাঁদে হাত বাড়াই। ঝলসে যাবো জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছিমিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। আলভির সুরে জাদুতে মিষ্টি খেই হারালো। প্রতিক্রিয়াবিহীন নিভু নিভু চোখে চেয়ে রইল আলভির দিকে। আলভি চোরা হাসলো। ধীরে ধীরে মিষ্টির অনেকটা কাছে চলে গেল। মিষ্টি পিছিয়ে গেল কয়েক পা। আলভি আবারও এগিয়ে গেল, কিন্তু মিষ্টি আর পেছোতে পারল না। দেয়ালে পিঠ ঠেকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। আলভিকে সে এক বিন্দু পরিমাণ সহ্য করতে পারে না। ওর গায়ের গন্ধটাও যেন কেমন বিদঘুটে লাগে, যেন গন্ধটাও মনে করিয়ে দেয় ও একটা খুনি। ওর গায়ে তোর বান্ধবীর রক্ত লেগে আছে। ঘৃণায় মিষ্টি চোখ বন্ধ করে ফেললো। ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো আলভিকে, কিন্তু 5 ফিট 6 ইঞ্চি লম্বা চড়া শক্তপোক্ত ভারী শরীরে একচুল পরিমাণ নড়াতে পারলো না। শেষমেশ নিজেই সরে যেতে চাইলো, কিন্তু আলভি তার হাতটা আত্মসাৎ করে নিল। দুষ্টু কণ্ঠে বলল, প্রেশার হাই হয়ে গেলে যেমন তেঁতুল পানি খাওয়াটা জরুরি হয়ে যায়, ঠিক তেমনি হাই লেভেলের প্রেম পেলেও বউয়ের চুমু খাওয়াটা অত্যাবশ্যকীয় জরুরি হয়ে যায়। আমি চুমু খেতে আসিনি আলভি ওয়াহিদ, আপনার মৃত্যুদূত হয়ে এসেছি। রক্তলাল চোখে তাকিয়ে তেজি গলায় বলে উঠল মিষ্টি, অথচ আলভি কোনো প্রকার ভ্রুক্ষেপ করলো না। উল্টো মিষ্টির কপালে সন্ধি জমানো এলোমেলো কেশগুচ্ছ এক হাতে কানের কাছে গুজে দিতে দিতে বলল, কাউন্ট ডাউন শুরু কর মিষ্টি, আমার প্রেমের মরণ বানে খুব শীঘ্রই তুই কাবু হতে যাচ্ছিস। রাত 2টো বেজে এসেছে। তানজিল এখনো বাড়ি ফেরেনি। তা নিয়ে অবশ্য সুমার মাথা ব্যথা নেই। সে খুব আরামে নাক ডেকে ঘুমোচ্ছে। রাত 3টা বেজে 18 মিনিট। পুরো বাড়ি তখন নিস্তব্ধ, অন্ধকারাচ্ছন্ন। কারো মৃদু গোঙানির শব্দ পেয়ে সুমার ঘুম ছুটে যায়। এদিক সেদিক তাকিয়ে ঠাওয়াতে পারে তানজিল তখনও ফিরেনি। সুমা কৌতূহল মেটাতে শব্দটাকে অনুসরণ করতে করতে দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে। পুরো বাড়ি অন্ধকার হওয়ায় তেমন সুবিধা করতে পারছে না। হাতের মোবাইল ফোনটা শক্ত করে ধরে ফ্ল্যাশ অন করলো। চুপি চুপি আরো কিছুটা এগিয়ে এসে একটি ঘরের কাছে দাঁড়ানো মাত্রই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। সে যেই ঘরটির সামনে দাঁড়িয়ে আছে শুনেছে সেটা নাকি এই বাড়ির বড় ছেলের ঘর, আর এতক্ষণ হয়তো বড় ভাই ভাবির ঘনিষ্ঠ মুহূর্তে শব্দ পাচ্ছিল সে। ভাবতেই লজ্জায় কুণ্ঠিত হলো হৃদয়। আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে নিজের ঘরে চলে গেল। তার ঠিক 2 মিনিটের মাথায় রুম থেকে বের হয়ে আসলো তানজিল। তানজিলকে দেখে ভরকে গেল দরজার আড়ালে লুকিয়ে থাকা সুহাসিনীর এক জোড়া হরিণী চোখ। সেই সুদর্শনী মানবের নয়ন ভর্তি কেবল শ্রাবণের ধারা টুপটাপ বৃষ্টি হয়ে ঝরছে। ঠোঁট দুখানা নাড়িয়ে খুব লঘু আওয়াজে বলল, পাপের পঙ্কে পদ্ম, ফুলে ফুলে হেতা পাপ, সুন্দরী ধরা ভরা, শুধু বঞ্চনা অভিশাপ। মিষ্টি রুমে এসে চুপচাপ বিছানায় গা এলিয়ে দিল। সোফায় কাত হয়ে শুয়ে থাকা আলভি চোখ বন্ধ করে জিজ্ঞেস করলো, এত রাতে কোথায় গিয়েছিস? মিষ্টি ভরকালো না, সোজা সাপটা উত্তর দিল, পাপের রানী পাপের রাজ্য ভ্রমণ করতে বেরিয়েছিল। আলভি মুস্কি হাসলো। অযথা নিজেকে পাপী বলছিস কেন? ভালো সেজে পাপ ধ্বংস করা যায় না, পাপী হতে হয়, তবেই তো হবে সমানে সমানে টক্কর। আলভি আর প্রত্যুত্তর করলো না। বাম হাতটা কপালে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে রইল। আজ 2 দিন হতে চলেছে ভার্সিটি যাওয়া হয় না।
সোমা মিষ্টির সাথে এ ব্যাপারে কথা বলার জন্য এক প্রকার তাড়াহুড়ো করেই বের হচ্ছিল ঘর থেকে। তানজিল কাটরেতে আর ফেরেনি, মাত্র ফিরল ঘরে। দুজনের মুখোমুখি হতেই হালকা করে একটা ধাক্কা খেলো। তানজিল চোখে মুখে বিরক্তি লেপ্টে দাঁড়িয়ে থাকলেও বিপরীত পাশে সোমা মেঝেতে পড়ে গেল। লুচ্চা কোথাকার, মেয়ে মানুষের শরীরের সাথে ঘষা না দিলে তোর পেটের ভাত হজম হয় না। না, তানজিলকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলে উঠল, ও সরি, তুই তো ভাত গিলিস না, মদ গিলিস। কাকতাড়ুয়ার বাচ্চা, নিজের দিকে তাকিয়ে দেখ, এই তানজিলের ঘষা পাওয়ার জন্য যোগ্যতা লাগে। সোমা মেঝে থেকে উঠে গিয়ে অবান্তর একটা কাজ করে বসলো। হুট করেই জড়িয়ে ধরলো তানজিলকে। তানজিল রেগে গিয়ে কিছু বলতে গিয়েও বলল না। কেন জানি আজ প্রথমবারের মতো বুকের মাঝে ধরাস আওয়াজ হচ্ছে। কেন জানি এক আলাদা অনুভূতি মনটাকে মুহূর্তে শান্ত করে দিয়েছে। নে, বেশি করে ঘষা দিয়ে দিলাম, এবার লেভেল সমান। বলে সোমা খিলখিল হাসতে শুরু করলো। সোমার কথায় তানজিলের ধ্যান ভাঙলো। খুব জোরে সোরেই পুরুষালীর শক্ত হাতে থাপ্পড় বসিয়ে দিল সোমার গালে। আর কোনোদিন আমার কাছাকাছি আসার চেষ্টা করবি না, কাকতাড়ুয়ার বাচ্চা। গালে হাত রেখে সোমা টলমলে রক্ত চোখে তাকালো তানজিলের দিকে। 5 ফিট 1 ইঞ্চির মেয়েটি তেড়ে গিয়ে পা দুটো সম্পূর্ণ উঁচু করে 5 ফিট 6 ইঞ্চি তানজিলের ঘাড় বরাবর বসিয়ে দিল তার দাগ কপাটি। তানজিল আহ শব্দ করে সোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কুকুরের বংশধর কামড়ানোর আর কোনো জায়গা পাস না? সোমা দাঁতে দাঁত পিষে বলল, ভাব তো এমন করছিস যেন আমি কামড়ে দিলেই তোর পেটে বাচ্চা চলে আসবে। ঝিম ধরা বিকেলের এলোমেলো শীতল বাতাস, দূর থেকে ভেসে আসা শালিকের ডাক, এমনকি বালুচর নদী তীরে দোল খাওয়া কাশফুলের হাসিতেও প্রকৃতি কেমন উদাস হয়ে আছে। প্রকৃতির সমস্ত উদাসীনতাই যেন ভর করেছে মিষ্টির মনে। চুপচাপ বসে আছে জানালার এক কোণে, হাতে উইলিয়াম এল ওয়াটকিনসনের বই। চোখ দুটো বইয়ের উপর নিবদ্ধ থাকলেও মন তার স্থির নয়, তবুও মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা চালাচ্ছে। হঠাৎ গাড়ির শব্দে মনোযোগটা পুরোপুরি ছুটে গেল। বিরক্তিতে কপাল কুঁচকে নিচের দিকে তাকালো। মাঝারি সাইজের একটা কালো মাইক্রো গাড়ি থেকে 4 জন লোক হুড়মুড় করে বেরিয়েছে। তাদের মধ্যে 3 জনকে দেশীয় ঠেকলে একজনকে চোখের দেখাতেও বোঝা যাচ্ছে সে অন্য দেশের মানুষ। গাড়ি থেকে নামতেই আবির ওয়াহিদ এসে তাদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম জানায়। 4 জনের মধ্যে একজন আবিরের কানের কাছে ফিসফিসিয়ে বলে, স্যার, ফরেন মাল, কোটি কোটি টাকার কালো ব্যবসা চালায় দুবাই পুলিশের নাকের টকা দিয়ে। মনোরঞ্জনের জন্য খাঁটি বাঙালি মেয়ের খোঁজ করছে, তাই আপনার কাছে নিয়ে এলাম। বিনিময়ে যা চাইবেন তাই দিতে প্রস্তুত। লোকটার কথায় আবিরের চোখে মুখে খুশির ঝলকানি দেখা মিলল। গেস্ট রুমে সবকিছুর ব্যবস্থা আছে, নতুন মেয়ে এনেছি, কিছুদিন হয়েছে। যাও, তোমরা এনজয় করো, আর ওনাকে আমি ভিতরে নিয়ে যাচ্ছি। বিদেশি লোকটার দিকে ইশারা করে বলল আবির। আবিরের অনুমতি পেয়েই লোকগুলো বিশ্রী হাসি দিয়ে গেস্ট রুমে প্রবেশ করলো। আজ আবারও নেহার জীবনের কালরাত্রি হতে চলেছে। উপর থেকে সূক্ষ্ম দৃষ্টিতে মিষ্টির নিচের দৃশ্যপট শ্রবণ করার চেষ্টা করছে। আবির বিদেশি লোকটার দিকে এগিয়ে গেল, ডান হাতটা বাড়িয়ে দিয়ে। হাই, আই এম আবির। হেই, আই অ্যাম ওয়াটসন, কাম ফ্রম দুবাই। নাইস টু মিট ইউ, প্লিজ কাম ইন। ওহ শিওর। আবিরের উদ্দেশ্য ওয়াটসনকে লিজার কাছে পাঠাবে। ওয়াটসনের জন্য লিজা ছাড়া এই মুহূর্তে ভালো অপশন নেই। ভাবতে ভাবতে মনে উকে দিল মিষ্টির ভুবন মোহিনী রূপের কথা। আরে হ্যাঁ, এই কথাটা আগে কেন মাথায় আসেনি? লিজার চেয়ে কয়েক গুণ ভালো অপশন মিষ্টি ছাড়া কেউ হতে পারে না। নিজেদের মধ্যে কথা বলতে বলতে ড্রয়িং রুমে প্রবেশ করলো ওবায়দুল ওয়াহিদ এবং তানজিল। সোফায় বসে থাকা বিদেশি লোকটার দিকে তাকিয়ে তাদের দুজনের কথা বন্ধ হয়ে গেল। আবিরের দিকে প্রস্তুত ছুড়ে দিলেন ওবায়দুল ওয়াহিদ। কেউ নি আবির? উনি ওয়াটসন। দুবাইয়ের বেশিরভাগ কালো ব্যবসা ওনার হাতের মুঠোয়। আমাদের কাছে সোনার পাখির জন্য এসেছে। একবার যদি ওনার মনোরঞ্জন করতে পারি, তবে ভাবতে পারছো কি হবে? ওবায়দুল ওয়াহিদ ছেলের কাজ চাপড়ে বললেন। সাব্বাস বেটা। বিনিময়ে আবির হাসলো। তানজিল এগিয়ে এসে বলে উঠল, তবে ভাই, সোনার পাখি কই পাবেন? আপনার হাতে যা আছে সবগুলোই তো। তুই গাধা, গাধাই থেকে যাবি। একটু বুদ্ধি শুদ্ধি বাড়া এবার, ঠিক আছে? কিন্তু ভাই, কোনো কিন্তু নেই। আল ওয়াহিদ এখন বাড়িতে নেই মানে তার সুন্দরী বউ বাড়িতে একা। অতএব মিষ্টি হবে আজকের শিকার। আমি ঠিক যেইভাবে বলবো ঠিক সেইভাবেই করবি। পরের কথাটা তানজিলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাই। আবির সিঁড়ি ধরে সরাসরি মিষ্টির ঘরের সামনে এসে দাঁড়ালো। খুবই শালীনভাবে মিষ্টিকে ডাকলো। বড় ভাসুরের ডাক শুনে মিষ্টি তড়িঘড়ি করে ব্যস্ত হাতে দরজা খুলে দিল। দৃষ্টি জোড়া মিয়ে নিয়ে জিজ্ঞেস করলো,
কিছু বলবেন ভাইয়া? আবির আমতা আমতা করে বলতে চাইল। না মানে কিভাবে যে বলি তোমায়। সমস্যা নেই ভাইয়া, বলুন, আমি শুনছি। আসলে বাড়িতে একজন গেস্ট এসেছে, তার জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করতে আর কি। অন্য সময় হলে লিজাকেই বলতাম, কিন্তু লিজা তো খুব অসুস্থ। আমার রুমেও গিয়েছিলাম, দেখি ঘুমিয়ে পড়েছে, তাই নিরুপায় হয়ে তোমার কাছে আসতে হলো। চিন্তা করবেন না, আপনি রাহিমাকে ডেকে দিন, আমি সামলে নিচ্ছি। রাহিমা তো দুপুরের কাজ সেরে চলে গিয়েছে। মিষ্টি একটু চুপ করে গেল। প্রতিদিন রাহিমা রাতের সব কাজ শেষ করে তারপর বাড়ি যায়, আজ কেন এত তাড়াতাড়ি চলে গেল? মনের মধ্যে এমন হাজার প্রশ্নগুলো ঘুরপাক খেলেও মিষ্টি দায়িত্ববোধ থেকে আবিরকে বলল, আপনি চলুন, আমি আসছি। ওবায়দুল ওয়াহিদ ওয়াটসনের সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। আবির নিজের কাজ শেষ করে নিচে নেমে আসছে, সেদিকে তাকিয়ে তানজিল ভুরুনাচি ইশারায় জানতে চাইল প্ল্যান সাকসেসফুল কিনা। আবির হাতের ব্রাথুঙ্গলটা উঁচিয়ে ধরে কনফার্ম করলো প্ল্যান সাকসেসফুল। মিষ্টি দ্রুত হাতে নাস্তা তৈরি করছে। তানজিল রান্নাঘরে এসে একটু তাড়া দিয়ে বলল, আর কত দূর মিষ্টি? তানজিলকে দেখে মিষ্টির গা জ্বলে উঠল। ভদ্রতা বজায় রেখে বলল, এই তো আর 2 মিনিট। তানজিল বাঁকা হাসলো, এদিক সেদিক চোরা চোখে তাকালো, তারপর উত্তেজিত কণ্ঠে বলল, এক পাও নড়বে না মিষ্টি, তোমার পিঠে তেলা পোকা। ব্যাস, মেয়ে মানুষ যতই সাহসী হোক না কেন এই একটা জায়গায় সবসময় ভীত। মিষ্টি তেলাপোকার কথা শুনে বরফের মতো জমে গেল। তানজিল তেলাপোকা তাড়ানোর উছিলায় মিষ্টির কাছে গিয়ে পকেট থেকে একটা কাঁচি বের করলো। খুবই নিপুণ হাতে মিষ্টির ব্লাউজের একাংশ কেটে দিল। কোথায় কোথায় তেলাপোকা? জুতা হাতে দৌড়াতে দৌড়াতে রান্নাঘরে প্রবেশ করলো সুমা। সুমার এমন চিৎকারে তানজিল ভরকে গেল। মিষ্টিও ঘুরে গিয়ে সুমার দিকে তাকালো। তানজিল দ্রুত হাতের কাঁচিটা লুকিয়ে ফেললো। সুমা জহুরি নজরে তানজিলের দিকে তাকালো। কোথায় তেলাপোকা বল আমায়, জুতা দিয়ে পিষে মারবো। এ কেমন মেয়ে মানুষ বাবা, তেলা পোকাও ভয় পায় না। হে আল্লাহ, ভয়ঙ্কর মেয়ের হাত থেকে আমাকে অন্তত রক্ষা করো। মনে মনে বলল তানজিল, মুখে উচ্চারণ করলো, কাকতাড়ুয়ার বাচ্চাকে দেখে ভয় পালিয়ে গেছে, যা এখান থেকে। আমি যাবো কেন? গেলে তুই যা, আমি মিষ্টির কাছে থাকবো। কি? তানজিল আটকে উঠলো, বড় করে ঢোক দিল। সময় এখানে থাকলে তাদের প্ল্যান পুরো ভেস্তে দিবে ভেবেই তার ভয় পেল। কি করবে বুঝতে না পেরে হুট করে অপ্রত্যাশিত কাজ করে বসলো। আচমকে সুমাকে কোলে তুলে নিল। সুমা চিল্লিয়ে উঠলো, এই তুই কি করছিস? নামা বলছে আমাকে। চুপ, একটা কথাও বলবি না কাকতাড়ুয়ার বাচ্চা। কাকতাড়ুয়ার নিঃশ্বাস পড়লেও যার গায়ে ফোসকা পড়ে সেই মানুষ আমাকে কোলে তুলে নিল কি মনে করে? একটু চুপ করে ভেবে সুমা আতঙ্কিত কণ্ঠে বলল, লুচ্চার বাচ্চা, তুই যদি মনে করিস আমাকে কোলে করে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দিবি, তাহলে বলে দিলাম ভূত হয়ে এসে হলেও তোর ঘাড় কামড়ে দিব আমি। কামড়া কামড়ি ছাড়া আর কি জানিস? তোকে কাকতাড়ুয়া না ডেকে কুত্তা ডাকা উচিত ছিল। কি? তুই কুত্তা? তোর 14 কুষ্টি কুত্তা। কুত্তার মতোই তো মাইয়া গো শরীর সিরা সিরা খাস। ততক্ষণে তানজিল সুমাকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেছে। মিষ্টির কান তাদের কথোপকথনে থাকলেও দৃষ্টি ঘোরালো না লজ্জায়। কাজ করতে করতেই ঠোঁট টিপে হাসলো। নিচ থেকে আবির ওয়াহিদ খেয়াল করলো তানজিল সুমাকে কোলে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছে। তবে কি তানজিল কাজটা করতে পারেনি? চিন্তায় আবিরের মুখটা শুকিয়ে গেল। প্রায় 15 মিনিট পর মিষ্টি নাস্তা নিয়ে হাজির হলো ড্রয়িং রুমে। নাস্তা রেডি ভাইয়া। যাও, ওনার সামনে দিয়ে আসো তাহলে। মিষ্টি মাথা উঁচু করে ওয়াটসনের দিকে তাকালো। ওয়াটসনও মিষ্টির দিকে তাকিয়ে হাসলো। তবে হাসিটা মিষ্টির হজম হলো না কেন জানি, অস্বস্তি বাড়িয়ে দিল। তবে কিছু করারও নেই, নিজের দায়িত্বটা মিষ্টি পালন করবেই। মাথা বড় অস্বস্তি নিয়ে এগিয়ে গেল ওয়াটসনের দিকে। আবির দ্রুত শিকারি চোখ নিক্ষেপ করলো মিষ্টির পিঠের দিকে। লম্বা কেশগুচ্ছ আটোসাটো করে খোপায় বেঁধে রাখা, কপালের কিছু চুল ঘামের সাথে লেপ্টে আছে। মুখে তেমন কোনো সাজসজ্জা নেই, একদম নর্মাল লুকেও মিষ্টিকে লাগছে অতুলনীয়। এতক্ষণ কাজ করার কারণে ঘামে পিঠ ভিজে গিয়েছে। যেহেতু পরনের ব্লাউজটা আগে থেকেই কাটা, তাই এতক্ষণে সেটা ছিঁড়ে আর একটু নিচে নেমে গিয়েছে। বেজার সাথে ব্লাউজ মসৃণভাবে ছিঁড়ে যাচ্ছে, অথচ মিষ্টির টেরও পাচ্ছে না। পিঠের অর্ধাংশ প্রায় উন্মুক্ত হয়ে গিয়েছে। সাদা দবদবে পিঠে কালো ছোট ছোট লোমগুলো আকর্ষণীয় দেখাচ্ছে। মোহনীয় দৃষ্টি নিক্ষেপ করে আবির সেই দিকেই তাকিয়ে আছে। নাস্তা দেওয়ার জন্য ঝুঁকে গেলে কিছুক্ষণের মধ্যেই পুরোপুরিভাবে উন্মুক্ত হয়ে যাবে মিষ্টির পিঠ, সেই সাথে বুকে স্পষ্ট হবে বুকের ভাঁজ। কি নিখুঁত প্ল্যান সাজিয়েছে আবির। হঠাৎ করেই সেখানে আবির্ভাব ঘটে অপ্রত্যাশিত ব্যক্তি। পেছন থেকে গিয়ে মিষ্টির কোমর জড়িয়ে ধরে পিঠ ঢেকে ফেলে আলভি। মধুময় কণ্ঠে বলে ওঠে, রেওয়াজে মন দিতে পারছিলাম না বউ, খুব প্রেম পেয়েছে। মিষ্টি রেগে বোম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে লজ্জাও পেল বটে। নিজের রাগ সংবরণ করে কটমট করে বলল,
গেস্টের সামনে অসভ্যতামি না করলেই নয়। তবে রুমে চল ফার্স্ট। তুই বুঝতে পারছিস না আমার কি পরিমাণ প্রেমের পিপাসা পেয়েছে। তোকে চুমু না খেলে সেই পিপাসা মিটবে না। মিষ্টিকে কথা বলার সুযোগ না দিয়ে সোজা কোলে তুলে হাঁটা ধরল আলভি। পেছনে তাকিয়ে বলল, দেশের বিখ্যাত সুরকার আলভি ওয়াহিদের বউকে সে যে কোনো মূল্যে প্রোটেক্ট করবে, দরকার পড়লে সব ধ্বংস করে দেবে। তোমরা বরং নিজেদেরকে নিয়ে ভাবো, ধ্বংসের হাত থেকে নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করবে। ওবায়দুল ওয়াহিদ বসা থেকে ধাপ করে দাঁড়িয়ে গেল। সাপের ন্যায় ফুসফুস করতে করতে বলল, বাপের সাথে লাগতে শোনা আলভি, পাপের দুনিয়ায় আমি তোমার চেয়ে অভিজ্ঞ। বিনিময়ে আলভি মুস্কি হেসে মিষ্টিকে নিয়ে প্রস্থান করলো। বজ্রহত চোখে আবির সেদিকে তাকিয়ে থেকে বলল, এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি সামলানোর জন্য তৈরি হ আলভি ওয়াহিদ। ওয়াটসন তাদের কথোপকথন বুঝতে পারল না, তবে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর রূপের আগুনে সে মুগ্ধ হয়েছে। এমন রমণীর খোঁজেই তো বাংলাদেশে আসা। ওয়াটসন উপরের দিকে দৃষ্টি স্থাপন করে ওবায়দুল ওয়াহিদকে উদ্দেশ্য করে বলল, I want this beauty in my pet at any cost. You will get what you want in return. হ্যালো, ডক্টর নূর আলম বলছেন? ইয়েস, কে আপনি? মিষ্টি, আলভি ওয়াহিদের স্ত্রী। ফোনের অপর পাশ থেকে নূর আলমের মুখটা উজ্জীবিত হয়ে ওঠে। আরে প্রিন্সেস যে, তা কি মনে করে? ওবায়দুর ওয়াহিদের পুত্রবধূ হিসেবে কোনো দায়িত্বই তো পালন করা হলো না, তাই ভাবলাম আপনাকে দিয়েই শুরু করি। আমি একটা ঠিকানা দিচ্ছি, সময় মতো চলে আসবেন তাহলে। ডিয়ার প্রিন্সেস, তোমার মতো অবসরকে নিজের করে পাওয়ার জন্য আমি সব সময় ফ্রি। ওপাশ থেকে আর উত্তর এলো না। টুং টুং করে ফোনটা অনেক আগেই কেটে গিয়েছে মিষ্টি। চেহারায় কাঠিন্যতা বজায় রেখেই খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। ওই দূর আকাশ থেকে প্রাণপ্রিয় মানুষগুলো ছটফট করে কান্না করছে। সে নীরব কান্নার ছটফটানো মিষ্টির মনে বারবার দাগ কেটে একই কথা বলছে, ছাড়বি না মিষ্টি, কাউকে ছাড়বি না। আকাশ পানে তাকাস না মিষ্টি, শূন্যতা ছাড়া আর কিছুই মিলবে না। পেছন থেকে আলভি মিহি কণ্ঠে বলতে বলতে এগিয়ে আসলো মিষ্টির অনেকটা কাছে। মিষ্টি ফিরে না। আলভির আগমনে তপ্ত নিঃশ্বাস ফেলল। দৃষ্টি তখনও শূন্যে নিবদ্ধ রেখেই বলল, ওই আকাশে কে থাকে জানিস? যাদের তোরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। রোজ তারা নিয়ম করে আমার সাথে কথা বলতে বলতে কেঁদে ওঠে, বারবার বলে দেয় কাউকে যেন ছাড় না দিই। আলভি চুপ করে থাকে। কিছু বলার নেই তার। সত্যিটা যতবারই মিষ্টিকে বলতে চেয়েছে পেরে ওঠেনি। এখন মেনে নিয়েছে সবটা। জেনে হোক বা অজান্তে সে যে পাপ করেছে তার ক্ষমা হয় না। কি করবে সে? তার শরীরে তো একই রক্ত বইছে। কি করে নারী থেকে নিজেকে দূরে রাখত? তবুও সে রেখেছে। নিজের ভেতরের সত্যটাকে খুব স্পষ্টে সামলে রেখেছে মিষ্টির ভালোবাসার লোভে। ভালোবাসা এমন কেন হয়? একটা মানুষ কতটা ভালোবাসতে পারলে নিজের অস্তিত্বটাকেও বিসর্জন দিয়ে দেয়। মিষ্টিকে কি করে বোঝাবে তার ভালোবাসার গভীরতা? আমাকে কি মাফ করা যায় না মিষ্টি? মিষ্টি নিশ্চুপ, কোনো কথা বলে না। মনে মনে অন্য চিন্তায় ডুবে আছে। তোকে আমি কিভাবে বোঝাবো মিষ্টি? সেদিন যা হয়েছিল সব অ্যাক্সিডেন্ট ছিল। আমি ইচ্ছা করে কিছু করিনি। তুই ছাড়া আমি অন্য কোনো নারীতে আসক্ত নই। আফসোস, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো কিছুই অবশিষ্ট নেই। বৃথা কষ্ট করার দরকার নেই আলভি। মিষ্টি কথা বলে আর দাঁড়ানোর প্রয়োজন বোধ করলো না। ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ালো। আলভি মিষ্টির হাতটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, তুই আমার বিগড়ে যাওয়া মস্তিষ্কের বেখেয়ালি পাগলামি। তোকে ভালোবাসতে না পারার যন্ত্রণায় আমি আমার ভালো থাকা ভুলে গিয়েছি। ভুলে যা আলভি। নিজেকে ভুলে যেতে পারলে মৃত্যুর যন্ত্রণাটা হয়তো কম পাবি। তবে তাই হোক, মিষ্টি মেরে ফেলা আমাকে। মুক্তি করে দে এই নিষিদ্ধ অনুভূতিদের বেড়াজাল থেকে। নিজের হাতে শেষ করে দে সব। কথাগুলো বলতে বলতে আলভি ছাদের কার্নিশে চলে গিয়েছে। সেদিকে তাকাতেই মিষ্টির চোখ বড়সড় হয়ে যায়। আর এক পেছনে গেলেই নির্ঘাত মৃত্যু। মিষ্টি একটানে আলভিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। কি করতে যাচ্ছিলি আলভি? আর একটু হলে তো। আমাকে এখনো ভালোবাসিস মিষ্টি? মিষ্টি কোনো কথা বলে না। আলভির বুকে মাথা রেখে কান্না করতে থাকে। আলভি মিষ্টিকে আরেকটু শক্ত করে জড়িয়ে নেয়। তোর প্রতি আমার অনুভূতিগুলো নিষিদ্ধ নয় মিষ্টি। তোকে আমি অনুভূতির গভীরতা দিয়ে ছুঁতে চাই। মিষ্টি নিশ্চুপ কেঁদে যাচ্ছে। এক হাতে খামচে ধরেছে বুকের বাঁ পাশের শার্টের অংশ। আঙুল দিয়ে আঁকুবুকি করতে করতে মনে মনে আওড়ালো, নিষিদ্ধ সব অনুভূতি, নিষিদ্ধ। তোর সব অনুভূতি আমি রক্তে রাঙাবো। তোর এই বুকটা আমি নিজের হাতে ক্ষতবিক্ষত করব। তোর হৃদয় খোদাই করে পাপের শিলমোহর লাগিয়ে দিব।
পাপের কোনো ক্ষমা হয় না আলভি, অন্তত আমার কাছে কোনো ক্ষমা নেই। সকালে নাস্তা সেরে আলভি খুব তাড়াতাড়ি বের হবে। আজ শহরের বাইরে একটা কনসার্ট হবে, অনেকটা পথ জার্নি করতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে গিয়েছে। কনসার্ট শুরু হবে সন্ধ্যায়, সেখানে গিয়ে একটু রেস্ট নিয়ে নেওয়া যাবে। রেডি হয়ে নিচে নামতেই দেখলো মিষ্টি হাওয়া বেগম আর রাবেয়া বেগমের সাথে হাতে হাতে কাজ করছে। স্বামী তার কাজে চলে যাচ্ছে, কই তাকে একটু আদর করে বিদায় দিবে, তা না করে এখানে ভালো বউগিরি দেখানো হচ্ছে। মিষ্টির নরম হাতের স্পর্শ পেতে মনটা আকুপাকু করছে, কিন্তু কি করে কাছে আনা যায়। আলভি ধরা গলায় মিষ্টিকে ডেকে বলল, তুই আমার গিটারটা কোথায় রেখেছিস, খুঁজে দিয়ে যা। রান্নাঘর থেকে উত্তর আসলো, বারান্দার কর্নারে। আলভির রাগ হলো, কেমন বউ, বাংলা সিনেমা দেখে না নাকি কখনো? জামাই কি সুন্দর বউকে এটা সেটার উচিলায় ডেকে এনে দরজা বন্ধ করে রোমাঞ্চ করে, আর আমার ভাগ্যে কেমন পানসে বল জুটলো খোদা। ছোট থেকে এ পর্যন্ত 99 বার জান কবজের হুমকি খেয়ে গেলাম, আল্লাহ কি ভাগ্যে আর কোনো খাবারের নাম লিখে নাই? আলভি ধৈর্য হারালো না, আবার ডেকে উঠলো, মিষ্টি আমার ব্লু শার্টটা কোথায়, খুঁজে পাচ্ছি না। মিষ্টি রান্নাঘর থেকে উত্তর দিল, ওইটা ছাদে আছে, শুকাতে দিয়েছি। যা বাবা। মিষ্টি এবারেও এলো না। আলভির খুব রাগ হলো, বড় বড় পা ফেলে রান্নাঘরে চলে গেল। ভেবেছি যাওয়ার আগে একটা বাচ্চা দিয়ে যাব, ফিরে এসে যেন আব্বার ডাক শুনতে পারি। তুই এখানে রান্না করলে সেই কাজ করবে কে শুনি? দেখ মিষ্টি, এই সংসারে তোর প্রধান কাজ হচ্ছে আসতে যেতে আমাকে চুমু খাওয়া, এতে আব্বা হওয়ার একটা ধাপ এগোবে। দেখ সুবিধা তোরই। মিষ্টি একবার হাওয়া বেগমের দিকে চায় তো আর একবার রাবেয়ার দিকে চায়। এই বেহা লোকটার কি লাজ লজ্জা বলতে কিছুই নেই না কিছু? হাওয়া বেগম মুখে কাপড় চেপে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রাবেয়া বেগম উপায় না পেয়ে জোরে জোরে শব্দ করে খুন্তি নাড়াতে শুরু করলো। আলভি আবারও শক্ত গলায় বলে উঠল, এ কি, তুই এখনো বসে আছিস? মিষ্টিকে চমকে দিয়ে আলগোছে কোলে তুলে হাঁটা ধরলো আলভি। সিঁড়ি বেয়ে উঠতে ওবায়দুল ওয়াহিদের মুখোমুখি হলো। ওবায়দুল ওয়াহিদ মুখটা কঠিন করে বললেন, বইয়ের আঁচল ধরে ঘোরাঘুরি এই বাড়ির ছেলেদের শোভা পায় না। তবে কি পরনারীর বিছানায় শোভা পায় আব্বু? আমাকে ঘাঁটতে আসবেন না, ফেসে যাবেন। সোমা সকাল সকাল ভার্সিটিতে চলে এসেছে, অবশ্য মিষ্টি এসেছিল সাথে, কিন্তু মাঝপথে কি যেন কাজ আছে বলে রিক্সা থেকে নেমে গেল। সোমার তাই একা একাই ভার্সিটিতে আসতে হয়েছে। 2টা ক্লাস ইতিমধ্যে শেষ, আরেকটি ক্লাস বাকি থাকলেও করার ইচ্ছা হলো না তার। মাঠে তখন কড়া রোদ্দুর, ঘামে চিক করছে কপাল, ভ্যাপসা গরমে গলা শুকিয়ে এসেছে। দ্রুত পায়ে ক্যান্টিনের দিকে হাঁটা ধরলো, হঠাৎ চোখ পড়লো গেটের দিকে। তানজিল দ্রুত পায়ে বের হয়ে যাচ্ছে। ভার্সিটিতে এসে ক্লাস করতে তো দেখেনি, তবে এতক্ষণ কোথায় ছিল? আবার কোনো অঘটন করতে আসেনি তো? কথাগুলো ভেবেই সোমা পেছন থেকে তানজিলকে ডাক দিতে হাত উঁচু করে, কিন্তু আকস্মিক কারো আশ্রয় পড়ার শব্দ পেয়ে তড়িৎ ঘুরে তাকায়। সামনে একটি মেয়ের রক্তাক্ত দেহ দেখে আর্তনাদ করে উঠল তানজিল। এই কণ্ঠস্বরের সাথে কিছুদিনের পরিচয় তানজিলের, তবুও যেন মনে হলো বহু যুগের পরিচিত কণ্ঠস্বরের শব্দ পেল। চিনতে ভুল হলো না, সচল মস্তিষ্কে স্পষ্ট শুনলো সোমা তাকে তানজিল বলে ডেকেছে। মেয়েটা তাকে নাম ধরে ডাকলো। রাগ হলো না কেন? উল্টো যেন প্রথমবার খুব ভালো লাগছে। তানজিল বেরোতে গিয়েও পাজোড়া থামিয়ে ফেলে, ঘাড় ফিরিয়ে পেছনে তাকায়। ততক্ষণে মাঠের চারপাশে ভিড় জমে গিয়েছে। ভিড়ের কারণে সোমাকে ঠাওর করে উঠতে পারছে না তানজিল। মনের মধ্যে অবান্তর ভাবনার উদয় হলো। কেন জানি মনে হলো সোমা কি কোনো বিপদে পড়েছে। বুকের ভেতরটা দ্রিম দ্রিম শব্দ করে উঠল। অথচ এমনটা তো এর আগে কখনো কারোর জন্যই হয়নি। হিসাবলাতে ব্যর্থ হয়ে দৌড়ে এলো সেখানে। ভিড় ঠেলে দেখলো একটা ছাত্রী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। কিছুটা দূরে সোমা চোখ বন্ধ করে অনবরত কাঁপছে, চোখ দুটোতে জল গড়িয়ে পড়ছে। শ্যামল কালোর মেয়েটিকে এই প্রথম তানজিল গভীরভাবে দেখলো। বৃষ্টি ফোটার মতো চোখের পানি সূর্যে আলো মুক্তা দানার মতো লাগছে। মুখের চাপা রং অতিরিক্ত ভয় আর কান্নায় লাল হয়ে গিয়েছে। ভয়ে কুঁচকে থাকা কপালের ভাঁজ মুখের আদল রূপান্তর করেছে একটা বাচ্চা মেয়েতে। কি সুন্দর বাচ্চাদের মতো ভয় পেয়ে শ্যামকালো মেয়েটি এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তানজিল সেদিকে মহাবিষ্টের ন্যায় তাকিয়ে থেকে এগিয়ে গেল, আলতো করে স্পর্শ করলো সোমার কাঁধ। সোমা হকচকালো চোখের সামনে তানজিলকে দেখে কোনো কথা ছাড়াই আশ্রে পড়ল তার বুকে। নিতান্ত একটা ছোট্ট আদুরে বাচ্চার মতো ভয়ে মুখ লোকালো তানজিলের বক্ষস্থলে। তানজিলের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল, ধরাস ধরাস শব্দে কেঁপে কেঁপে উঠল সর্বাঙ্গ। চারিদিকের আবছা অন্ধকার, সন্ধ্যা নেমেছে। চারিদিকে মাগরিবের আজানের মধুর সুর নামাজের আহ্বান জানাচ্ছে মুসল্লিদের। শুনশান গলি থেকে দ্রুত কদমে বের এলো এক রমণী। ব্যস্ত পায়ে কিছু দূর গিয়ে গায়ের বোরকাটা খুলে ফেললো। রাস্তায় বসে থাকা এক বৃদ্ধ চাচির হাতে বোরকাটা দিয়ে আবারও হাঁটা ধরলো অন্ধকার রাস্তা ধরে। কোলাহল থেকে কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লো ছোট্ট একটা দোকান থেকে এক বোতল পানি কিনে নিয়ে কিছু পানি ঢেলে হাত ধুতে ব্যস্ত হয়ে পড়লো। হাতে লেগে থাকা তাজা লাল রক্ত এক মুহূর্তেই ধুয়ে নিল সাপেদ পানি দিয়ে।
রক্তরাঙা লাল হাত সাদা ধবধবে হয়ে গিয়েছে। কিছু পানি হাতে নিয়ে মুখে ছিটা দিয়ে নিল, তারপর ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসলো, বিড়বিড় করে বলল, মিষ্টি ছাড়ও দেয় না, ছেড়েও দেয় না। পাপের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সকালের ঘটনা সুমার উপর বেশ প্রভাব ফেলেছে, জ্বর বাঁধিয়ে ফেলেছে মুহূর্তেই। অনেকটা চাহনি দিয়ে অপলক চেয়ে আছে তানজিল। ভুলো মনার মতো ভুল করেই চেয়ে আছে সে। এই চেয়ে থাকার কারণ জানা নেই তার। বুকের ভেতরের শব্দটা এখনো শোনা যাচ্ছে। এই দস্যিপনা দাপুটে মেয়ে কিনা এমন ভীতু, সামান্য একটু রক্ত দেখেই হুশ উড়ে গেল। মুস্কি হাসলো তানজিল। খোঁচা খোঁচা চাপা দাড়ির সাথে তার হাসিটা বেশ মানসই। জ্বরের ঘরে সোমা কি যেন বিড়বিড় করছে, ঠিক কি বলতে চাচ্ছে সেটা শোনার আগ্রহ মনে গেঁথেই তানজিল একটু ঝুঁকে গেল সোমার দিকে। দুজনের মধ্যে এখন আর তেমন দূরত্ব নেই। বুকের ভেতরে ধুকভুকানিটা হঠাৎ তরতর করে বেড়ে গেল মনে হচ্ছে। কর্ণকুহার সজগ করে সোমার দিকে মনোযোগ দিল। সোমা বিড়বিড় করে বলছে, লুচ্চা বেটা, একদম কাছে আসার চেষ্টা করবি না, কামড়ে দিব। সোমার কথাগুলো বুঝতে পেরে এক ঝটকে উঠে বসলো তানজিল। এই মেয়ে ঘুমের ঘরেও তাকে কামড়াইছি। তানজিল, তুই কিনা এই মেয়ের ঘুমের মধ্যে গিয়েও কামড় খাস? তানজিল থতমেথো খেলো, কিন্তু আজ আর রাগ হলো না, বরং সোমার কথাগুলো বাচ্চামো লাগলো। মেয়েটার শ্যামকালো মুখটা কত মায়াবী, মনে হচ্ছে ওই পূর্ণিমা চাঁদের মতো জ্যোৎস্না দেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। শ্যামকালো মেয়েদেরকে কি পূর্ণিমার জ্যোৎস্নার সাথে তুলনা করা মানায়? হ্যাঁ মানায়, খুব মানায়। আমার শ্যামকালো বধূকে এই পূর্ণিমা চেয়ে সুন্দর দেখায়। বধূ, আমি কি তাকে বধূ হিসেবে মানি? হ্যাঁ, মানতেই হবে। এমন মায়াবতী হৃদয় হরণীর প্রেমে না পড়ে কি থাকা যায়? ঠোঁট এলিয়ে আবার মুস্কি হাসলো তানজিল। ওহে শ্যাম কালো বালিকা বধূ, অবশেষে কাল বৈশাখী ঝড়ের মতো হৃদয়টা লন্ডভন্ড করে দিয়ে স্বীকারোক্তি নিয়েই ছাড়লে। ভালোবাসি। লিজার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে মিষ্টি ছুটে গেল। আবার লিজার দুগাল চেপে ধরে জোর করে কিছু একটা খাওয়াতে চাচ্ছে, কিন্তু লিজা কিছুতেই খাবে না। চিৎকার করে আলভি আলভি বলে ডেকে যাচ্ছে কেবল। অভাগী, তোর আর জানা না আলভি কাল থেকে বাড়িতে নেই। নাগরকে ডেকে লাভ নাই, আজ তোকে বাঁচানোর জন্য তোর নাগর আসবে না। আবিরের কথা শুনে লিজার কলিজা শুকিয়ে গেল। তবে কি এই সন্তানটাকেও বাঁচানোর শেষ আশাটুকু হারিয়ে গেল? চোখ টিপে জল ফেললো দুফোঁটা। নিজের কাপা হাতটা পেটে চেপে ধরেই কেঁদে উঠল। মাকে ক্ষমা করে দিস বাবু, তোকে আমরা রক্ষা করতে পারলাম না। হাত পা ছেড়ে দিল লিজা, জড়বস্তুর মতো দাঁড়িয়ে আছে। বাঁচার বা বাঁচানোর কোনো চেষ্টাই আর নেই। উর্মিলতার মতো লতানো দেহখানি নেতিয়ে গেছে, চিবুক নামিয়ে অসত্য স্বীকার নিয়েছে। আবির বিশ্রী হাসলো, হাতে থাকা ওষুধটা লিজার মুখের সামনে এগিয়ে নিল। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে, তোর সন্তানকে বাঁচাতে কেউ আসবে না। আচমকায় আবিরের হাতটা খপ করে নিজের তুলতুলে নরম হাত দিয়ে শক্ত করে চেপে ধরল মিষ্টি। যদি বলে আমি বাঁচাবো? আবির মিষ্টির হাতটা কৌশলে নিজের আয়ত্তে নিয়ে পেছনের দিকে মুচড়ে ধরে ব্যঙ্গ হাসি দিতে দিতে বলল, ওকে না হয় পরে বাঁচাবে, আগে নিজেকে বাঁচিয়ে দেখাও দেখি। লিজা ঘাবড়ে গেল। এই মৃত্যু খেলায় আমৃত্যু বেঁচে থেকে একটু একটু করে মরে যাওয়া যন্ত্রণা সে প্রতি সেকেন্ডে উপলব্ধি করে। সে এই খেলায় নতুন করে মিষ্টির প্রবেশ ঘটাতে চায় না। তার জীবনটা তো অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু মিষ্টির জীবন কিছুতেই তলিয়ে যেতে দিবে না। এদিকে মিষ্টি ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। আবিরের চোখে মুখে মোহ, যে এই স্বপ্নের নারীকে ছোঁয়ার জন্য এত অপেক্ষা, তাকে কাছে পেয়ে কি ছাড়তে ইচ্ছে করে? আবিরেরও করছে না। নাসিকাগ্রহ দিয়ে ঘ্রাণ নিচ্ছে মিষ্টির শরীরে। মিষ্টি ঘৃণায় থুতু ছুঁড়ে মারে আবিরের মুখে। এতে আবির আরো বেশি ক্ষেপে যায়। শক্ত হাতে চুলের মুঠি চেপে ধরে মিষ্টির। লিজা ছটফটানোর দৃষ্টিতে এদিক সেদিক তাকায়। হাতের কাছে আত্মরক্ষার জন্য তেমন কিছুই নজরে আসলো না। নিজের জন্য নয়, বরং মিষ্টির চিন্তায় সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো। হঠাৎ মনে পড়ে গেল বিছানার চাদরের নিচে আবিরের একটি ছুরি থাকার কথা। লিজা উম্মাদের ন্যায় দৌড়ে গেল। বিছানার চাদর উল্টে পেয়েও গেল ছুরিটা হাতে নিয়েই আবিরের দিকে তাক করে দাঁড়ালো। আবির, ছেড়ে দিন মিষ্টিকে, নইলে আমি খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। লিজার ছুরি দ্বারা হাত তখনও কাঁপছে, ঠোঁট কাঁপাকাঁপির তোপে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। লিজার দিকে তাকিয়ে আবির কিছুটা ঘাবড়ালো। বড্ড বার বেড়েছে তোর, তাই না? এটা খেলার জিনিস নয়, ফেলে দে বলছি। লিজা কাপা গলায় আবার বলল, আমি কি বলছি শুনতে পাননি? মিষ্টিকে ছেড়ে দিন। লিজার এই রূপ মিষ্টিকে অবাক করলো। চিৎকার করে বলল, সেদিন নিজেকে বাঁচানোর জন্য যদি এভাবে অস্ত্র ধরতি, আজ তুই খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারতিন লিজা। সেদিনের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ কর লিজা, মেরে দে, একদম হৃৎপিণ্ড বরাবর বসিয়ে দে ছুরি। হারিয়া লিজা, হারিয়া।
মিষ্টির গলা জোরে আবির ভরকালো, তবে নরম হলো না। হে মারবে আমাকে? জীবনে যে একটা মশাও মারতে পারে নাই, একটা মশা মারতেও যে ভয় পায়। হেসে দিল আবির। মিষ্টি রেগে গেল। আমি কি বলছি শুনতে পারছিস না? প্রতিশোধ নেই, নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নে লিজা। মিষ্টির কথায় লিজা এক দুপা এগোলো ঠিকই, কিন্তু আঘাত করা বদলে ঠোঁট কামড়ে কেঁদে দিল। পারবো না মিষ্টি, আমি কিছুতেই পারবো না। এই খারাপ মানুষটাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসি। মিষ্টি রেগে হিসিস করে উঠল। বিরক্তিতে চোখ বন্ধ করে আবিরকে ধাক্কা দিল। অন্যমনস্ক থাকায় আবির টাল সামলাতে পারল না। মিষ্টি খারাপে এক সেকেন্ডও এদিক ওদিক করলো না। চোখের পলকে লিজার হাতের ছুরিটা ছো মেরে নিয়ে কোপ বসিয়ে দিল আবিরের হাতে। সাথে সাথে আবিরের 3টা আঙুল আলাদা হয়ে নিচে পড়ে লাফাতে শুরু করলো। হঠাৎ আক্রমণে আবির আর লিজা আটকে উঠল। আবির নিজের হাত ধরে চিৎকার শুরু করলো। লিজা দৌড়ে গিয়ে কাপড়ে আঁচল দিয়ে চেপে ধরলো আবিরের কেটে যাওয়া আঙুল। রক্তের বেগ সামাল দিতে কষ্ট হচ্ছে। আঁচল ভেদ করে রক্ত পড়ছে। মিষ্টি ছুরি হাতে দাঁড়িয়ে লিজার দিকে এক ধ্যানে তাকিয়েছে। ভালোবাসা এত কেন অদ্ভুত? যে মানুষটা পুরো জীবনটাই নরক করে দিয়েছে, সেই মানুষটার বিপদে কিনা এই মেয়ে পাগলের মতো অস্থির হয়ে পড়েছে। এটাই বুঝি ভালোবাসা। এমন ভয়ঙ্কর ভালোবাসা কারো জীবনে না আসুক। কাটার মতো গলায় বিঁধে থাকা ভালোবাসা সবার জন্য নিষিদ্ধ হোক। ততক্ষণে আবিরের চিৎকার শুনে হাওয়া বেগম আর রাবেয়া বেগম ছুটে আসে। ছেলের এমন অবস্থা থেকে অবলা মা দিশেহারা হয়ে যান। ছেলে যতই খারাপ, যতই পাপী হোক না কেন, মায়ের কাছে সন্তান নিষ্পাপ। এক স্পর্শকাতর ফুলের ন্যায় সন্তানের জায়গা মায়ের বুকে। সবাইকে দেখে মিষ্টি হাতে তালি দিতে শুরু করলো। বাবা ছেলের চিৎকার শুনে সবাই দেখছি হাজির, অথচ এই সেম রুম থেকে প্রতিদিন লিজার চিৎকার শোনা যায়, তখন কেউ আসেন না কেন? রাবেয়া বেগম তেতে ওঠেন। একে তো অন্যায় করেছো, তার উপর গলাবাজি করছো মেয়ে, এর ফল ভালো হবে না। মিষ্টি শব্দ করে হাসলো। মাত্র শুরু ফুপি আম্মা, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দান করুক, সামনে আরো অনেক কিছু দেখার বাকি। কনসার্ট শেষে আলভির ফ্যান ফলোয়ার সবাই চেকে ধরেছে তাকে। কেউ কেউ প্রিয় সিঙ্গারের সাথে সেলফি তুলতে আসছে, কেউ অটোগ্রাফ নিতে আসছে। হঠাৎ করে একটি মেয়ে এসে আলভিকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ আলভি। তোর জীবনের শ্রেষ্ঠ খবর নিয়ে এসেছি আমি। তুই বাবা হতে চলেছিস আলভি। আলভি চমকে তাকায় এক ঝটকায়, নিজে থেকে আলাদা করে নেয় মেয়েটিকে। দর্শকরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। আলভি কোনো কিছু তোয়াক্কা করলো না, সোজা মেয়েটির গলা চেপে ধরলো। দম বন্ধ হয়ে মেয়েটির চোখ কোঠর থেকে বেরিয়ে আসতে চাইলো। যেই বুকে মিষ্টি ছাড়া অন্য নারীর প্রবেশ নিষিদ্ধ, সেই বুকে মাথা রাখার সাহস কি করে দেখালো এই মেয়ে। আলভির কাছে দর্শক মহল খেপে গেল। মুহূর্তে হট্টগোল, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল চারিদিকে। আলভির পরিস্থিতি দেখে নিজেকে সামলে নিল। মেয়েটির গলা ছেড়ে দিয়ে স্টেজ থেকে নেমে গেল। ছাড়া পেয়ে মেয়েটি বড়সড় করে দম নিল। আলভির পেছন পেছন ছুটতে ছুটতে বলতে লাগলো, আলভি তুই এতটা বদলে যেতে পারিস না। আমাদের সন্তানের কথা ভেবে প্লিজ আমাকে গ্রহণ করে নে। এদিকে টিভি নিউজ চ্যানেলের লোকগুলো পেয়ে গেল তাদের ব্রেকিং নিউজ। সারা দেশে প্রায় প্রত্যেকটা চ্যানেলে হেডলাইন হলো বিখ্যাত সুরকার আলভি ওয়াহিদের গোপন স্ত্রীর সন্তান সম্ভবা। টিভির দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে মিষ্টি, মুখে কোনো রা নেই। এইমাত্র টিভিতে আলভি যে স্ত্রীকে দেখানো হলো, তাকে দেখে মিষ্টির রুহ কেঁপে উঠলো। ভাঙা কণ্ঠে উচ্চারণ করলো, তুই এখনো বেঁচে আছিস মিম? মার্সিডিজ বেঞ্চের ড্রাইভিং সিটে বসে আলভি হাই স্পিডে ড্রাইভ করছে। অতিরিক্ত রাগে চোয়াল শক্ত হয়ে আছে। সিল্কি চুলগুলো এসির বাতাসে মৃদুমন্দ দুলছে। যতবারই মিষ্টির কথা মনে পড়ে ততবারই হৃদস্পন্দন বেড়ে যায়, বুক পিঞ্চিরায় ব্যথা অনুভব হয়। এত বছর পর মিম কিভাবে ফিরে আসলো? সেদিনের পর তো মিমের বেঁচে থাকার চান্স 1%ও ছিল না। তবে কে বাঁচালো মিমকে? আর কেনই বা মিম মিথ্যা নাটক সাজিয়ে আলভির জীবনে প্রবেশ করতে চাইছে? কি উদ্দেশ্য তার? হাজার হাজার প্রশ্ন মাথায় নিয়ে গন্তব্যে এসে ব্রেক চাপলো আলভি। গাড়িটা পার্কিং করে সোজা ঘরের ভিতর চলে গেল। ঘড়ির কাঁটা তখন 10টা চুইচুই। বেশি রাত হয়নি। হাওয়া বেগম ডাইনিং টেবিলে রাতের খাবার সাজাচ্ছিলেন। হঠাৎ ছেলেকে হুড়মুড় করে ঘরে ঢুকতে দেখে চিন্তিত ললাটে ভাঁজ ফেললেন। কিছু জিজ্ঞেস করার আগে আলভি ছোট বাচ্চার মতো মাকে জড়িয়ে ধরলো। কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদছে না, অথচ চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে আছে। হাওয়া বেগম ছেলের কাণ্ডে আবেগ আপ্লুত হয়ে গেল। স্নেহের হাত মাথায় রেখে বিলি কেটে দিতে লাগলো। মায়ের মন কি হয়েছে জানার জন্য ছটফট করছে, কিন্তু মুখে রা অব্দি বের করলো না। এসবে এখন তিনি অভ্যস্ত। ছোট ছেলেটা আর একটু অন্যরকম। যখন খুব কষ্ট পায় বা চিন্তায় থাকে, চুপচাপ এসে মাকে জড়িয়ে ধরে বসে থাকে। কি হয়েছে কারণ জানতে চাইলে নীরবতা ব্যতীত কোনো উত্তরই দেয় না আলভি। আজ প্রথম না, এর আগে অনেকবারই আলভি এমন করে ঘন্টার পর ঘন্টা মাকে জড়িয়ে ধরে কাটিয়ে দিয়েছে, কিন্তু আজ আর বেশিক্ষণ দাঁড়ালো না। মাকে ছেড়ে দিয়ে সোজা উপরে উঠে গেল। সম্পূর্ণ কাজটি হলো নীরবে। দরজা ভেতর থেকে লক করা। পকেট থেকে আলভি নিজের ফোন বের করে নিল। তারপর ফটাফট 2 হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মিষ্টির উদ্দেশ্যে মেসেজ টাইপ করলো, বাঘিনী বউ, দরজাটা খুলে দে।
বাম পাশে কাঁধে শুয়েছিল মিষ্টি। মেসেজের নোটিফিকেশন শব্দ পেয়ে ডান দিকে হাতড়ে মোবাইল ফোনটা হাতে নিল। লক স্ক্রিনে জল করছে আলভির মেসেজ। মিষ্টি উঠে গিয়ে দরজা খুলে দিল। হাস্যোজ্জ্বল মুখে ঘরে ঢুকলো আলভি। মিষ্টি কোনো রূপ প্রতিক্রিয়া করলো না, চুপচাপ দাঁড়িয়ে আলভির পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করলো। মিথ্যা হাসি তোর মুখে একেবারেই মানাচ্ছে না আলভি। মিষ্টির কথা শুনে আলভির হাসি মুখটা দপ করেই নিভে গেল। মিষ্টি আর কথা বাড়ালো না, সামনে থেকে সরে দাঁড়িয়ে আলভিকে ভেতরে আসার জায়গা দিল। আলভি দুপা এগিয়ে এসে মিষ্টির দুহাত শক্ত করে ধরে ধরা গলায় বলল, আমাকে দ্বিতীয়বার ভুল বুঝে দ্বিতীয় ভুলটা আর করিস না মিষ্টি। মিম বেঁচে আছে আমাকে বলিসনি কেন? আমি নিজেই জানতাম না ও বেঁচে আছে। আর আমি সিঙ্গাপুরে যাওয়ার পর দেশের কোনো খবর আমাকে জানানো হতো না। এমনকি কতবার তোর খবর জানতে চেয়েছি, কিন্তু প্রতিবারই শুনেছি তুই আর নেই। সহজ সরল স্বীকারোক্তি আলভির। মিম এতদিন কোথায় ছিল? আর ফিরে যখন আসলোই তাহলে তোকে কেন ফাঁসালো? মাথায় ঢুকছে না কিছু। তাহলে তুই বিশ্বাস করিস আমি কোনো অন্যায় করিনি? মিমের সন্তান আর যারই হোক আমার নয়। বিশ্বাস নয় আলভি, বিশ্বাস নয়। আলভি ওয়াহিদ সিক্স সেন্স বলে এটাকে। তুমি এতটা কাঁচা খেলোয়াড়ও নও, এটুকু ধারণা থেকেই বলতে পারি তোমার সাথে মিমের কোনো যোগাযোগ নেই। আলভি হেসে দিল। মিষ্টি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, হাসির কি বললাম এখানে? আলভি আরো 2 পা এগিয়ে গেল, বা হাতটা দিয়ে মিষ্টির কোমর পেঁচিয়ে ধরে হেসকা টান দিয়ে নিজের খুব কাছাকাছি নিয়ে এলো। ঘর্ষণ খেলো বুকের সাথে বুক। আলভির অযাচিত আলিঙ্গনে মিষ্টি কেঁপে উঠল। নীরবে চোখ বন্ধ করে শাড়ির আঁচল খামছে ধরলো। প্রেয়সীর হাল দেখে আলভি হাসলো। নিজের ডান হাতটা নিয়ে মিষ্টির চুলের নিচ নিয়ে আলতো করে ঘাড়টা ধরে নিজের অধঃজোড়া ছুঁয়ে দিল ধবধবে ফর্সা গলার মাঝ বরাবর। মিষ্টি বাধা দিতে চেয়েও পারল না। তার শরীর বলে একথা, মন বলে আরেক কথা, কিন্তু আজ আর মনের কথা শুনতে পেল না। তার আগে আলভির বেসামাল ভালোবাসার ছোঁয়ায় জর্জরিত হলো মিষ্টির মোলায়েম শরীর। শক্ত সামর্থ্য সুঠাম দেহি সুপুরুষ আলভি ওয়াহিদ তার বাহুতলে পিষে নিল মিষ্টিকে। পরম সুখে পুলকিত হয়ে চোখ বন্ধ করে নিল মিষ্টি। হাতগুলো কন্ট্রোল হারিয়ে আলভির চওড়া বাহুর তলদেশ দিয়ে চলে গেল মাথায়। 5 আঙুল দিয়ে খামছে ধরলো আলভির চুল। নিশাচর প্রাণীর মতো আলভি আরো বেশি হিংস্র হয়ে গেল। ক্ষিপ্রতার সাথে প্রগাঢ় চুম্বন করলো মিষ্টির ঠোঁটে। কোমর থেকে হাতটা সরিয়ে দরজার ছিটকিনিটা দিয়ে দিল সন্তর্পণে। চুম্বনরত অবস্থায় ঝুঁকে গিয়ে 2 হাত কোলে তুলে নিল মিষ্টিকে। তারপর ধীরে ধীরে শুয়ে দিল বিছানায়। নিজের মুখটা মিষ্টির কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, এক বাক্যে 2 বার তুমি রেখেছিস, তাতেই এত বেশি বেসামাল হয়ে গিয়েছি। এমন ভুল করে বারবার তুমি রেখে ফেলিস। আলভির ফিসফিসানির শব্দে ঘোর কাটল মিষ্টির। হাঁপানি রোগীর মতো বুকটা উঠানামা করছে অনবরত। বুকের উপর শাড়িটা তখনও এলোমেলো। মিষ্টি বিব্রতকর হয়ে তাড়াতাড়ি শাড়ি ঠিক করতে লাগলো। আলভি ঠোঁট কামড়ে হাসলো। তুই কিন্তু দিন দিন নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছিস মিষ্টি। মিষ্টি তেলে বাগুনে জ্বলে উঠল। সত্যি তো সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে বারবার। যে আলভির হৃৎপিণ্ডটা শরীর থেকে আলাদা করে নেওয়ার মিশনে এসেছে, সেই আলভির হৃৎপিণ্ডের ধরাস ধরাস শব্দে কিনা সে নিজের খেই হারাচ্ছে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। পুরনো অনুভূতির নতুনভাবে জন্ম দেওয়া যাবে না। তার আগে যা করার করতে হবে। আলভি মিষ্টির আরেকটু কাছে এসে ঝুঁকে পড়ে। নিজের ক্লিয়ার ক্লিন শেপ করা গালে সদ্য গজিয়ে ওঠা খোঁচা খোঁচা দাড়ি দিয়ে মিষ্টির গালে ঘষা দেয়। মিষ্টির সাথে সাথে অস্ফুট শব্দ বের করে মুখ থেকে, অসভ্য। অসভ্য নয়, রোমান্টিক। এমন রোমান্টিক বর প্রতিটি মেয়েই মনে মনে কামনা করে। যারা কামনা করে তাদের কাছে গিয়েই থাক না। আমার কাছে অসভ্যতামি করতে আসিস কোন দুঃখে? কারণ তুইও মনে মনে চাস আমি রোমান্টিক হই, তোকে বেসামাল ভাবে ছুঁয়ে দেই। মিষ্টি চটে গেল। থাপ্পড়ে গাল লাল করে দিব। স্বামী হই তোর, এখন আর হাবাগোবা আলভি নেই। 1 থাপ্পড় দিলে 2 চুমু খেতে হবে, মনে থাকে যেন। সুমাকে বুকে নিয়ে অনেকটা দীর্ঘ রাত পার করেছে তানজিল। ভোরের দিকে ঘুম ধরেছে চোখে। সুমার জ্বরটা একটু কমে এসেছে। নিজেকে কারো শক্ত বাহুর আলিঙ্গনে ধাতস্থ করতে পেরে ধর্মড়িয়ে চোখ খুলে তাকালো। তানজিলের বুকের উপর নিজেকে আবিষ্কার করতে পেরে তড়িৎ লাফিয়ে উঠল। যেন মনে হলো বিদ্যুতের 1000 ভোল্টের শক খেয়েছে। রাগে চল শক্ত করে ঘুমন্ত তানজিলের কলার চেপে ধরলো। আকস্মিক আক্রমণে তানজিল লাফিয়ে উঠল। কে কে কে? তোর খালাম্মা লুচ্চার বাচ্চা। হঠাৎ কাঁচা ঘুম থেকে জেগে ওঠায় তানজিলের মস্তিষ্ক এলো হয়ে আছে। ঘুমো ঘুমো চোখে আবার বালিশে মাথা দিতে দিতে বলল, হো। কিন্তু সুমা সেটা হতে দিল না। রাগ সংবরণ না করতে পারে দাঁত বসিয়ে কামড় দিয়ে ধরল তানজিলের হাতে। ও আল্লাহ গো, মা গো।
বলে চিল্লাতে চিল্লাতে ঘুমের ঘোরে সোমাকে এলোপাতাড়ি থাপ্পড় দিতে শুরু করলো। সোমা এবার না পেরে আরেকটি কামড় বসিয়ে দিল তানজিলের উদাম চওড়া বাহুতে। এইবার তানজিলের ঘুম ছুটে গেল। এক লাপে বিছানা থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আরে তোর সমস্যাটা কি কাকতাড়ার বাচ্চা? সকাল হতে না হতে কুকুরের 2 নাম্বার বাচ্চার মতো কামড়াকামড়ি কেন করছিস? তুই আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলি কেন? তোরে আজকে সাবধান করে দিলাম, ভবিষ্যতে আমাকে মা খালাম্মার চোখে দেখবি। সোমার ব্যাককালি কথায় তানজিল ঠোঁট উল্টে মুখটা চুপসে ফেললো। মনে মনে বলল, আমার চোখে সব মায়ারই বউয়ের মতো লাগে, আর আমার বউ কিনা বলে মা খালাম্মার চোখে দেখতে। এমন মেয়ের মায়ায় জড়িয়ে জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। বউয়ের মা খালাম্মার চোখে কেমনে দেখে আমাকে একটু বুঝা। ব্যঙ্গ কণ্ঠেই বলল তানজিল। কেন? তোর মাকে যেভাবে। কথাটা বলতে গিয়েও থেমে গেল সোমা। তানজিলের উদম শরীরের দিকে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর নিজের দিকে তাকালো। চোখ দুটো ছানা বড়া হয়ে চিৎকার হয়ে উঠল, লুচ্চার বাচ্চা, তোকে আজকে আমি কামড়েই মেরে ফেলবো। সোমার তেড়ে আসার দিকে ভাবুক চোখে তাকিয়ে থেকে তানজিল বলল, যা বাবা, এখন আবার কি করলাম আমি? সোমা এবার নিজের দাঁত বসিয়ে দিল তানজিলের আরেক হাতে। তানজিল রাগী কণ্ঠে বলে উঠল, আরে মা, আমার আগে বল এই কামড়ের কারণটা কি? সোমা ছাড়লো। রাগ জেদের সংমিশ্রণে কটমট করতে করতে টসটসে গলায় বলল, আমার জামা পাল্টিয়েছে কি? তোর শরীরে জামা কোথায়? তুই আমাকে কিছু। সোমাকে থামিয়ে দিয়ে তানজিল বলে উঠল, থাক না মা, থাক, আর কিছু বলিস না। তোর সেই যোগ্যতা হয়নি যে তানজিল তোর শরীরে হাত দিবে, যেই না তার চেহারার নাম রাখছে তারা। সাদিকি তোকে কাকতাড়া বলি। এই তানজিলের স্পর্শ পেতে হলে অনেক সাধনা করতে হবে, আর তোর মতো কালি জীবনভর সাধনা করলেও সেই শখ পূরণ হবে না। কাল জ্বরের ঘরে বমি করে নিজের গা তো নোংরা করেছিস, আমার জামাটাও। ওয়াক, আম্মাকে দিয়ে তোর জামা কাপড় চেঞ্জ করিয়েছি। তোকে ছোঁয়ার মুড আমার এই জীবনে কোনো দিনই হবে না। সোমা মনে মনে কিছুটা দমে গেলেও মুখের ভাবভঙ্গি পাল্টালো না। নিজেকে কোন দিক দিয়ে সুন্দর মনে করিস তুই? হ্যাঁ, সাদা চামড়ার ধলা কদু কোথাকার। আমি ধলা কুদু? তানজিল নেশালো চাহনি গাঢ় করে সোমার দিকে এগিয়ে এলো। সোমা ভরকে গেল কিন্তু ঘাবড়ালো না। চোখ দুটো শক্ত করে তাকিয়ে আছে তানজিলের দিকে। তানজিল আস্তে আস্তে সোমার খুব নিকটে এগিয়ে এসেছে। তানজিলের উত্তপ্ত গরম নিঃশ্বাস পড়ছে সোমার মুখের উপর। 5 ফিট 1 ইঞ্চির মেয়েটির মুখের কাছাকাছি যেতে তানজিলকে একটু ঝুঁকতে হলো। শক্তপোক্ত পেশিবহুল বাহু দুটো নেতিয়ে নিয়ে সোমার ঘাড়ের কাছে চলে গেল। পুরুষালী নেশালো চোখের নেশায় সোমা যেন বশীভূতের ন্যায় চোখ বন্ধ করে নিল। তানজিল মুস্কি হেসে আলতো কামড় বসিয়ে দিল সোমার মোলায়েম ঘাড়ে। সোমা অস্ফুট শব্দ করে চোখ খুলে ফেললো। ফটাফট জিজ্ঞেস করলো, তুই আমাকে কামড় দিলি কেন? তানজিল নির্লিপ্তে জবাব দিল, তুই যে আমাকে অকারণে কামড় দিলি সেটা ফেরত দিলাম। আমি কারো জিনিস নিজের কাছে রাখি না, অন্তত কাকতাড়ার জিনিস তো নয়। শীষ বাজাতে বাজাতে তানজিল ওয়াশরুমে চলে গেল। সোমা তখনও হাঁ করে দাঁড়িয়ে আছে। সেদিনের পর থেকে দুজনের বিছানা এক হলেও মনের মিল হয়ে ওঠেনি এখনো। আলভি জোর করে না, বরং স্পেস দিয়েছে মিষ্টিকে। আলভির দৃঢ় বিশ্বাস নিজের ভালোবাসা দিয়ে কঠিন মনের মিষ্টিকে আবার সেই প্রাণবন্ত চঞ্চল মেয়েটিতে পরিবর্তন করতে পারবে। ভালোবাসলে অন্তত নিজের ভালোবাসার উপর সম্পূর্ণ বিশ্বাস থাকাটা জরুরি। আত্মবিশ্বাস দিয়েই জয় করা যায় ভালোবাসার মানুষটাকে। কিন্তু মিষ্টি তার প্রতিজ্ঞায় অনড়। তবুও ভেতরে ভেতরে শঙ্কা কাজ করে। আলভিকে দ্বিতীয়বার ভালোবাসার ভুলটা যেন করে না বসে, সেই শঙ্কায় ঘুম ধরে না চোখে। প্রতিটার অগ্নি চাহনি দিয়ে যখনই আলভির দিকে তাকায় তখনই ধপ করে নিভে যায় সব। এলোমেলো লাগে মস্তিষ্কের হিসেব। মিষ্টিকে বিছানায় রেখে আলভি উঠে যায় নিঃশব্দে। হঠাৎ পায়ে হোঁচট লাগে। নিজের দিকে তাকিয়ে আলভি মুচকি হাসে। প্রতিদিনের মতো আজকেও দুজনের মধ্যে কোলবালিশ দিয়ে দেওয়াল তুলে দিয়েছিল মিষ্টি, কিন্তু এখন আর কোলবালিশ নিজের অবস্থানে নেই, ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সেটা অবশ্য মিষ্টি ঘুমিয়ে যাওয়ার পর আলভি ইচ্ছে করেই করেছিল। সুমার শরীর এখনো সুস্থ হয়নি ভালো করে, তাই আজকে মিষ্টি একাই ভার্সিটিতে যাবে ঠিক করলো। কিন্তু আলভি মিষ্টিকে একা যেতে দিবে না কিছুতেই। দামি মার্সিডিজ বেঞ্চ নিয়ে ভার্সিটি যাওয়া আসা হয় আলভির, আর তার বউ নাকি রিক্সায় যাবে। মিষ্টি নাছরবান্দা, সে কোনো শো অফ চায় না, নিজের লাইফটাকে নর্মালভাবে লিড করতে চায়। আর আলভি ওয়াহিদের সাথে একই গাড়িতে ভার্সিটি গেলে ব্যাপারটা নিয়ে অনেক জল ঘোলা হবে। ভার্সিটি প্রায় অর্ধেক মেয়ে আলভির ওপর ফিদা। আলভি গাড়ি নিয়ে ওয়েট করছে মিষ্টির জন্য। মিষ্টি আকাশি রঙের জমিনে বেগুনি ফুলের কারুকাজ করে একটি কামিজ পরেছে, সাথে ম্যাচিং ওড়না পাজামা পরে খুবই মার্জিতভাবে বাড়ি থেকে বের হলো। মিষ্টি আলভিকে উপেক্ষা করে গেট থেকে বেরিয়ে রিক্সা ডাকতে চাইল, কিন্তু তার আগে আলভি তার বাহুদয় দ্বারা কোলে তুলে সোজা গাড়িতে নিয়ে বসালো মিষ্টিকে। মিষ্টি জেদ দেখিয়ে আবারও নেমে যেতে চাইলো। আলভি সোজা হ্যাসকা টান দিয়ে মিষ্টিকে তার কোলে এনে বসালো। গম্ভীর কণ্ঠে বলল,
আমার সাথে ভার্সিটি যেতে তোর কি সমস্যা? মিষ্টি চিবিয়ে চিবিয়ে বলল, সমস্যা আমার না, সমস্যা তো অন্য কারো, যারা তোর জন্য মনে মনে 10-15 তলা ঘর সাজিয়ে তোর অপেক্ষায় বসে আছে। আমি তাদের মন ভাঙতে রাজি নই। আলভি হাসলো, হো হো করে উচ্চ শব্দেই হেসে উঠল। কত বছর পরে এভাবে হাসলো ঠিক মনে পড়ে না। হয়তো মিষ্টিকে হারানোর পর থেকে মিষ্টির সাথে এই হাসিটাও হারিয়ে গিয়েছিল সেদিন। মন খোলা হাসি ঠোঁটে রেখেই বলল, তুই সেই ছোট্টবেলার মতো জেলাস করছিস মিষ্টি। মিষ্টি একধানে তাকিয়ে আছে আলভির হাসি মাখা মুখটির দিকে। অনেক বছর পর আবারও এই হাসিটা এত কাছ থেকে দেখতে পেল। নয়নজোড়া আলভিতেই নিবদ্ধ রেখে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, তুইও তো সেই ছোট্টবেলার মতোই হাসছিস।